পৌঁছালাম হচ্ছে মহাস্থানগড় বগুড়াতে। এই তো এটা হচ্ছে সেই প্রবেশ পথ। এইখান থেকে আমরা এই যে এন্ট্রি গেট থেকে এটা হচ্ছে ভিউ। একটু পাহাড়ের মতো না, পাহাড়ের মধ্যে মনে হচ্ছে এরকম অনেকটা বড় চতুর্দিকে দেওয়াল। এই যে আমরা এই যে সিঁড়িগুলো দিয়ে উপরে উঠবো। এখনো মেন আকর্ষণটা দেখতে পাইনি, উপরে উঠলে দেখা যাবে। তা আসলে অনেক সুন্দর, আসলে ভালো লাগতেছে না বন্ধু? বলার মতো না, সত্যি এনজয়েবল একটা প্লেস। সবাইকে আমন্ত্রণ জানাই, সবাই আসবেন, ঘুরবেন। আর চলুন বন্ধুরা, মহাস্থানগড় সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস আমরা জেনে আসি। মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। পূর্বে এর নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর। একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। 2016 সালে এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে। এর অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে মহাস্থানগড় অবস্থিত। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন 1082 থেকে 1125 যখন গৌড়ের রাজা ছিলেন, তখন এই গড় অরক্ষিত ছিল। মহাস্থানের রাজা ছিলেন নল, যার বিরোধ লেগে থাকতো তার ভাই নীল এর সাথে। এ সময় ভারতের দক্ষিণাত্যের শ্রীক্ষেত্র নামক স্থান থেকে এক অভিশপ্ত ভাক্ষণ এখানে আসেন পাপের প্রায়শ্চিত্ত করতে, কারণ তিনি পরশু বা কুঠার দ্বারা মাতৃহত্যার দায়ে অভিশপ্ত ছিলেন। পরবর্তীতে তিনি এই দুই ভাইয়ের বিরোধের অবসান ঘটান এবং রাজা হন। এই ভাক্ষণের নাম ছিল রাম। ইতিহাসে তিনি পরশুরাম নামে পরিচিত। কথিত আছে পরশুরামের সাথে ফকির বেশি আধ্যাত্মিক শক্তিধারী দরবেশ হযরত শাহ সুলতান মাহমুদ বলখি এর যুদ্ধ হয় 1205 থেকে 1220 সনে। যুদ্ধে পরশুরাম পরাজিত হয়ে নিহত হন। আমরা এখন পশ্চিম পাশ থেকে দেখছি বেহুলা লক্ষিন্দর বাসাগড়। এটি সে বেহুলা লক্ষিন্দর বাসাগড়, যেটি বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত। অনেক সুন্দর, অনেক দর্শনার্থী আজকে আসছে, যেহেতু শুক্রবার আর পিক সিজন চলছে, এই জন্য অনেক মানুষ সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। পরিবেশটা আসলে সুন্দর, ভালো, সবাই আসতে পারেন দেখার জন্য। মনসামঙ্গল কাব্যের লোকগাথা থেকে নেওয়া। লক্ষিন্দরের বাবা চাঁদ সওদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী, তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না। অন্যদিকে শিবের মেয়ে মনসা ছিলেন সর্পদেবী। তার বাবা শিব তাকে বলেন, যদি কোনো শিবের উপাসক প্রথম মনসার পূজা করেন তাহলে মর্ত তার পূজার প্রচলন সম্ভব। তখন মনসা চাঁদ সওদাগরের নির্বাচন করে তাকেই মনসা পূজার আয়োজনে অনুরোধ করেন, কিন্তু চাঁদ সওদাগর মনসার প্রস্তাবে রাজি হন। তখন রাগান্বিত হয়ে মনসা তাকে শাপ দেন, চাঁদ সওদাগরের প্রত্যেক ছেলে সাপের কামড়ে মারা যাবে। মনসা অভিশাপে এভাবে একে একে লক্ষিন্দরের ছাড়া চাঁদ সওদাগর সব পুত্রই সংপ্রদংশনে মারা যান। তাই লক্ষিন্দরের বিয়ের সময় তার বাবা এমন বাসরঘর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয়, কিন্তু সাপ সাবধানতা অতিক্রম করে সাপ লক্ষিন্দরকে হত্যা করে। প্রচলিত প্রথা অনুসারে যারা সাপের দংশন করা মৃতদেহে ভেলাই করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। বেহুলা সবার বাধা ফেলে তার মৃত স্বামীর সঙ্গে ভেলায় চড়ে বসে। তারা 6 মাস ধরে যাত্রা করে এবং গ্রামের পর গ্রাম পাড়ি দিতে থাকে। এই অবস্থায় মৃতদেহ পচে যেতে শুরু করে এবং গ্রামবাসী তাকে মানসিক ভারসাম্যহীন মনে করতে থাকে। এরপরও মনসার কাছে প্রার্থনা অব্যাহত রাখে বেহুলা। পরে বেহুলা তার শ্বশুরকে মনসার পূজা করাতে রাজি হলে লক্ষিন্দরের প্রাণ ফিরে পায়। ইতিহাস ও লোকগাথা সেই বাসরের কাহিনী মানুষকে ভীষণভাবে আকর্ষণ করে। তাই তো দেশ এবং বিদেশ থেকে প্রচুর দর্শনার্থীরা আসেন এই স্থানটি পরিদর্শন করতে। চাইলে আপনারা আসতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। অসাধারণ, অনেক সুন্দর, এই ফুলগুলো অনেক সুন্দর। ফুলগুলো থেকে বেহুলা বাসরঘরটি দেখতে অনেক সুন্দর লাগছে, সত্যি অসাধারণ লাগছে। অনেক উঁচু, অনেক সুন্দর, এই পরিবেশটাও অনেক শান্তশিষ্ট, ঘোরার মতো একটি প্লেস। সত্যি অসাধারণ, অনেক সুন্দর করে ফুলের বাগানটা গুছানো আছে, রিয়েলি অসাধারণ।